কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশনের 3 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 23 সালে আসছিল। এই প্রবলেমটা মূলত 10 মার্কের জন্য এসে থাকে। ডিসকাস দ্য লিমিটেশন ইন দ্য লটকা-ভলতানা মডেল অ্যান্ড প্রপোজ ইটস কারেকশন। লটকা-ভলতানা মডেল সীমাবদ্ধতা আলোচনা করতে বলছে এবং সংশোধনী প্রস্তাবগুলো কি হতে পারে সেসব নিয়েও ডিসকাস করতে বলছে। এত সব বাংলা লেখা দেখে হয়তো আপনার মাথা খারাপ হতে পারে, বাট প্যারা নাই ভাই, জাস্ট আপনি পত্রিকা পড়ার মতো করে পড়বেন। দেন যেহেতু 10 মার্কের প্রবলেম, সেহেতু 6-7টা স্টেপ লিখবেন তবে হবে। এই যেখানে যেমন স্টেপ গুলো দেওয়া আছে, 1 নম্বর স্টেপ, দেন 2, 3, 4, এখানে 4টা স্টেপ। আর সংশোধনীর ক্ষেত্রে আর কয়েকটা স্টেপ লিখবেন। সংশোধনী প্রস্তাব এখানে আর 3টা, টোটাল এই 7টা স্টেপ লিখলেই কিন্তু 10 মার্কের জন্য আনাফ। বাট এত বড় বড় করে লেখা দরকার নাই, আপনি কি পয়েন্টটা লিখবেন তবে হবে। এই যে সায়েন্স ভি পলিউশনের বইতে এরা যত পারে শুধু বাংলা সাজায়, এত কিছু দরকার নাই ভাই ম্যাথামেটিক্সে। আপনি শুধু কিওয়ার্ডটা লিখবেন তবেই হবে। আর এই লটকা ভলতার মডেলের যে সীমাবদ্ধতা আছে, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালেই তো এই সময় ডিসকাস করছিলাম, তাই না? দেখেন এখানে আমরা অনেকগুলো অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম, এগুলো তো ভাই বাস্তবসম্মত না। তো এগুলো হচ্ছে সীমাবদ্ধতা, এসব নিয়েই মূলত এখানে ডিসকাস করব। যে 1 নম্বরটা হচ্ছে এটা যে এই মডেল অনুসারে শিকারের স্বাভাবিক বৃদ্ধি সর্বদাই বর্তমান শিকার সংখ্যার উপর নির্ভরশীল। ফলে শিকারের অনুপস্থিতিতে এই মডেলের শিকার সংখ্যা ম্যালথাসের নিয়ম অনুসারে অসীমায়িতভাবে বা এক্সপোনেনশিয়ালি গ্রোথ হয়। ম্যালথাসিয়ান মডেল অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যা মোটেও বাস্তবসম্মত নয়। আর আমরা জানি যে কখনো কোনো পপুলেশন এক্সপোনেনশিয়ালি গ্রোথ হতে পারে না, একটা টাইমে গিয়ে থেমে যায়, অর্থাৎ কেয়ারিং ক্যাপাসিটিতে গিয়ে আটকে যায়। আমরা কেয়ারিং ক্যাপাসিটি কোথায় পেয়েছিলাম ভাই? ভারহাস্ট লজিস্টিক গ্রোথ মডেলে। সেখানে দেখেছিলাম যে এ পপুলেশন একটা টাইমে ম্যালথেসিয়ান অর্থাৎ এক্সপোনেনশিয়ালি গ্রো হতে হতে গিয়ে কেয়ারিং ক্যাপাসিটিতে গিয়ে আটকে যায়, দেন আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না, দেন আবার ডিক্রিজ হয় কিংবা ওখানে স্টেবল হয়ে যায়, তাই না? তাহলে এটা বাস্তবসম্মত হচ্ছে না লটকা ভলতরা মডেলটা, যে বলছে এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি হতেই থাকবে। যদি আহ, আমাদের প্রেডিটর বা শিকারী অনুপস্থিত থাকে, তবে প্রেয়ের বৃদ্ধি হতেই থাকবে এক্সপেন্সিভলি, যেটা বাস্তবসম্মত নয়। কারণ শিকারের অনুপস্থিতিতে শিকারের সংখ্যা, জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ যেমন খাদ্য এর প্রাপ্যতার উপর নির্ভরশীল হয়। এই উপকরণ সমূহের জন্য শিকার নিজের মধ্যে প্রতিযোগিতা করে, বিধায় এক্ষেত্রে ম্যালথাসের বৃদ্ধি অপেক্ষা লজিস্টিক বৃদ্ধি বেশি শ্রেয়। অর্থাৎ কেয়ারিং ক্যাপাসিটি থাকবে এবং পরিবেশের সহন ক্ষমতা প্রবর্তন করা প্রয়োজন। ফার্স্ট, সীমাবদ্ধতা। দেন সেকেন্ড, এই মডেল অনুযায়ী আপনি এমনিতেই বুঝতে পারছেন ভাই সব, শিকারের এই প্রাণী সংখ্যা শিকারের ফলে বৃদ্ধি এবং শিকারের অভাবে হ্রাস পায়। তবে এই মডেলে শিকারী প্রাণীর স্বাভাবিক কারণে এরা বেশি পেঁচে পেঁচে বাংলা লিখে রেখেছে, এত কিছু লেখার দরকার নেই, আপনি নিজের মতো করে লিখবেন। এখানে মৃত্যুকে অগ্রাহ্য করা হয়েছে। ধরেন আমরা প্রে বলছেন হরিণ, হরিণ তো ভাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে পারে খাবারের জন্য, আবার এমনিতে প্রাকৃতিক নিয়মে মারা যাইতে পারে, সেসব কোনো কিছুই এ, আমলে নেওয়া হয়নি লটকা ভলতারা মডেলে। জাস্ট কিছু এজেম্পশন ধরে ফর্মুলা বিল্ড করা হয়েছে। শিকার আবার শিকার জন্মলগ্ন থেকেই শিকার করার যোগ্য হয় না, আবার শিকারীও জন্মের পরপরই শিকার করতে সক্ষম হয় না। শিকার বা শিকারীর এই কালক্ষেপণ বা টাইম ডিলে বা টাইম, এই এই কালক্ষেপণটা আমরা গ্রাহ্য করি না ভরস সরি লটকা ভলতারা মডেলে। ভাই একটা এ বাঘ যদি প্রেডিটর, সেটা তো জন্মের পরপরই শিকার ধরতে পারে না, সে তো এই টাইমগুলোতে বিবেচনা করতে হতো, সেটা করা হয় নাই। তাহলে এটা একটা সীমাবদ্ধতা। আর 4 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এই মডেলে দুটি ভারসাম্য বিন্দু রয়েছে, যা হলো 0,0 এবং এত। আমরা এই ভারসাম্য বিন্দু দুটা বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুটা কিভাবে আসলো এটা নিয়ে একটু ডিসকাস করতে পারি এখানে। এই দুটো নিয়ে ডিসকাস করার জন্য আমরা তাহলে কি ডিসকাস করবো এখন ভাই? ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। ইকুইলিব্রিয়াম পয়েন্ট ডিসকাস করার জন্য আমাদের মডেল দুটো লিখে ফেলতে হবে, লটকার ভলত্রা মডেল। মডেলের ইকুয়েশন দুটো dn আপন dt ছিল ইকুয়ালস টু a1 মাইনাস b1 n2, তাই না? দেন এখানে
n1 গুণ অবস্থায় ছিল, এটা 1 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বরটা ছিল n2 upon dt equals to negative a2 plus b2 n1 into n2। এই দুটো ইকুয়েশন হচ্ছে আমাদের সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লটকা-ভলতরা মডেলের জন্য। যখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে বা ভারসাম্য বিন্দুতে চেঞ্জেস গুলো জিরো হয়ে যায়, অর্থাৎ dn1 upon dt equals to 0 and dn2 upon dt equals to 0 হয়ে যায়, কোথায় ভাই? ইকুইলিব্রিয়াম পয়েন্টে। তাহলে আমরা এই রাইট সাইড সমান 0 লিখতে পারবো, এই দিক সমান 0 লিখতে পারবো। তাহলে a1 minus b1 into n2 into n1 equals to 0। এখানে ক্ষেত্রে এটা নেগেটিভ a2, এটা যদি ভিন্ন কালারে লিখি, নেগেটিভ a2 প্লাস b2 n1 into n2, এটা ইকুয়ালস টু 0 হবে ইকুইলিব্রিয়াম পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a অংশ সমান 0, আবার এই n সমান 0, n1 সমান 0। তাহলে একটা পাচ্ছি n1 সমান 0, আর এইটা এক্ষেত্রে কি হবে? এবং a1 মাইনাস b1 n2 এটা ইকুয়ালস টু 0 হবে। এটা অথবা এটা ইকুয়ালস টু 0, তাই না? এটার গুণফলটা 0 হলে দুটার যে কোনো একটা ইকুয়ালস টু 0 হবে, কিংবা দুটো 0 হতে পারে। আবার a1 মাইনাস b1 n2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা নেগেটিভ b1 n2 ইকুয়ালস টু, এটা যদি এই পাশে দিয়ে দিই নেগেটিভ a2 লিখতে পারবো, সরি নেগেটিভ a1। তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস মোকাবেলা, তাহলে n2 ইকুয়ালস টু লিখা যাবে এখানে a1 আপন b1, আর এখানে পেয়েছি n1 ইকুয়ালস টু 0, আর n2 পেয়েছি n1, সরি n2 ইকুয়ালস টু e1 আপন b1। একইভাবে এখানে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে তো আমরা পেয়ে যাবো যে n2 এটা ইকুয়ালস টু 0। আর পরের অংশটুকু সমান 0 লিখতে পারবো, যে নেগেটিভ a2 মাইনাস v2 n1 এটা ইকুয়ালস টু 0। তাহলে নেগেটিভ b2 n1 এটাকে পাশে রাখলাম, এটাকে ওপাশে যদি দিয়ে দিই, ওইখানে প্লাস ছিল ডেফিনেটলি, এই যে প্লাস, তাহলে এটা হচ্ছে b2 n1 ইকুয়ালস টু, এটা ওপাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে a2। তাহলে n1 ইকুয়ালস টু লিখে যাচ্ছে a2 আপন b2। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টস আর বা ভারসাম্য বিন্দু ফার্স্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে যদি E1 বলি, অবশ্যই হবে n1, n2, তাই না? তাহলে n1 সমান কি পেয়েছি ভাই? এখানে n1 ইকুয়ালস টু 0 আর n2 ইকুয়ালস টু 0 পেয়েছি। তাহলে 0, 0 একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেলাম। এখানে আরো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলবো E2। এটা অবশ্য n1, n2 পয়েন্ট ইকুয়ালস টু, এক্ষেত্রে আমরা n1 ইকুয়ালস টু পাইলাম a2 আপন b2। তাহলে a2 আপন b2 আর n2 ইকুয়ালস টু পেয়েছি এটা, যে a1 b1। এই দুটাই মূলত আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু, 0, 0। আর এক্ষেত্রে বইতে যদি ভাই এই a2 এর পরিবর্তে c লেখা থাকে তো c দিলেন এখানে, আর b2 এর পরিবর্তে d ইউজ করলে d, আর a1 এর পরিবর্তে a, আর b এর পরিবর্তে b ইউজ করা আছে। তার জন্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দুটা এমন করে লেখা আছে যে c, d, d1, a, b। কিংবা আপনি এই দুটো লিখলেও কিন্তু হবে, একই জিনিস। হ্যাঁ, এই দুটো হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন এখানে কিছু কথাবার্তা লেখা আছে, যদি পড়ি, যে এদের মধ্যে প্রত্যেকটিতে উভয় প্রজাতি অনুপস্থিত বিধায় এটি তেমন গুরুত্ব বহন করে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সাম্যাবস্থা নির্ভরভাবে সুস্থিত। প্রথমটার কথা বলছে, এই দুটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের ভিতরে
এইটা তেমন কাজে লাগে না, বাট এইটা গুরুত্বপূর্ণ। নিরপেক্ষভাবে সুস্থিত বলতে বোঝায় যে ভারসাম্য বিন্দুতে বা ভারসাম্য বিন্দুর অভিমুখে কোনরূপ আকর্ষণ ক্রিয়ারত হয় না। এই যে এখানে আজারে পেঁচাল পারা আছে, এত কিছু লেখার দরকার নেই, জাস্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টে লিখে দেবেন। দেন আমরা কিছু কয়েকটা জাস্ট সংশোধন প্রস্তাব দিয়ে দেবো। যে ফার্স্ট প্রস্তাবটা হচ্ছে এমন যে শিকারীর অনুপস্থিতিতে এই মডেলের শিকার সংখ্যা বা প্রে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হবে, যা মোটেও বাস্তবসম্মত নয়, কারণ একটা টাইমে গিয়ে কেয়ারিং ক্যাপাসিটি থেকে যাবে। আমরা ভার্সাস লজিস্টিক মডেলে দেখেছিলাম যে এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পেতে 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 এটা যদি কেয়ারিং ক্যাপাসিটি হয়, এটা যদি কেয়ারিং ক্যাপাসিটি হয় পরিবেশের সহন ক্ষমতা, তো এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পেতে 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 গিয়ে কেয়ারিং ক্যাপাসিটি আটকে গিয়ে জাস্ট স্টেটলি চলতে থাকবে। এটা হচ্ছে ভার্স, অর্থাৎ এখানে স্থিতি অবস্থা ক্রিয়েট হয়ে যাবে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হতে হতে গিয়ে। এটা কি বলে পরিবেশের সহন ক্ষমতা বা কেয়ারিং ক্যাপাসিটি। সেটাই বলছে যে কেয়ারিং ক্যাপাসিটি আনতে হবে ভল্টেরা লজিস্টিক, সরি ভল্টেরা লটকা ভল্টেরা মডেলের ক্ষেত্রে। কারণ শিকারীর অনুপস্থিতিতে শিকারের সংখ্যা জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ যেমন খাদ্যের প্রাপ্যতার উপর নির্ভরশীল হয়। সুতরাং এই মডেল পরিবেশের সহন ক্ষমতা প্রবর্তন করা প্রয়োজন এই মডেলে। আর এই মডেল অনুযায়ী শিকারীর প্রাণীর সংখ্যা শিকারের ফলে বৃদ্ধি এবং শিকারীর অভাবে হ্রাস পায়, কিন্তু স্বাভাবিক কারণে বার্ধক্য, রোগ ব্যাধি ইত্যাদির কারণেও কিন্তু শিকারী মারা যেতে পারে। তো প্রেডিটরের কথা বলছে, এই মডেলের অগ্রাহ্য করা হয়েছে। সুতরাং এই বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অর্থাৎ আমরা লটকা ভলতেরা মডেলে অ্যাজাম্পশনে ধরে নিই যে যদি যদি প্রে অ্যাবসেন্স হয়ে যায়, অর্থাৎ এন ওয়ান পপুলেশন মিন হচ্ছে হরিণ, হরিণ যদি কমে যায় সেক্ষেত্রেই প্রেডিটরের সংখ্যা কমতে থাকবে, হ্রাস পেতে থাকবে। অর্থাৎ এন ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে একটা টাইমে গিয়ে টাইম টি যখন ইনফিনিটি হয়ে যাবে তখন আমাদের এন টু পপুলেশন অর্থাৎ প্রেডিটরও জিরো হয়ে যাবে খাবারের অভাবে। বাট সেটা তো শুধু না, অন্য কারণেও কিন্তু এই বাঘের মৃত্যু ঘটতে পারে, তাই না? প্রেডিটর মারা যেতে পারে, সেসব অগ্রাহ্য করা হয়েছে এই লটকা ভলতানা মডেল। এসব অন্তর্ভুক্ত করতে হবে। নিজের মতো করে ভাই লিখবেন, এখানে যা লিখেছে এমনটা লিখতে হবে এমনটা না। যেহেতু শিকার জন্ম থেকেই শিকার করতে পারে না, সেক্ষেত্রে ওই যে টাইম ডিলে বা কালক্ষেপণটা বিবেচনা করা হয়নি, এটা বিবেচনা করা প্রয়োজন। এই তিনটা জাস্ট আপনি এই স্টেপ গুলার ক্ষেত্রে তিনটা স্টেপ দিবেন, এটা মাথায় থাকবে। আর কিওয়ার্ড গুলো মাথায় থাকবে। এটার কিওয়ার্ড কি? এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হবে। এক্সপোনেনশিয়ালি গ্রোথ সম্ভব না, কেয়ারিং ক্যাপাসিটি অবতরণ করতে হবে। এটাতে কিওয়ার্ডটা হচ্ছে যে শুধুমাত্র যে শিকার অভাবেই শিকারী মারা যাবে এমনটা না, অন্য কারণেও মারা যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ব্যাধি। আর লাস্ট কিওয়ার্ডটা হচ্ছে যে শিকারী তো জন্মলগ্ন থেকেই শিকার করতে পারে না, সেহেতু কালক্ষেপণটা এটা বিবেচনা করতে হবে। তাহলে তিনটা প্রস্তাবনার ক্ষেত্রে আপনি তিনটা কিওয়ার্ড মনে রাখলেন। এক্ষেত্রেও চারটা যে স্টেপ দিলেন ভাই সীমাবদ্ধতার বলার ক্ষেত্রে, এক্ষেত্রে চারটা কিওয়ার্ড মনে রাখবেন, তবেই হইল। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।